আমি বিজেপি করলে বুঝি বেঁচে যাব, আমি বিজেপি করলে বেঁচে যাব। তো একটা কথা বলি, আমাদের এই হুগলি জেলার চুচুড়া সদরের দেবাশিস দাসকে উড়িষ্যা আটকে রেখেছিল। আমরা যখন যাই দেবাশিসের কাছে, সেই অভিজ্ঞতা এবার বলি, সেই গল্প। দেবাশিসকে আটকে রাখে, দেবাশিস ওখানে কাজে যায়, ফায়ার অ্যালার্ম সিস্টেম লাগানোর কাজ কন্ট্রাক্টরের আন্ডারে। দেবাশিসের পুলিশ ভেরিফিকেশন সার্টিফিকেট নিয়ে কাজে ঢোকে, কোনো জাতা কাজ না, কিন্তু একদম প্রফেশনাল কোম্পানির হয়ে গেছে। মানে এমন না যে তাকে তুলে নিয়েছে রাস্তা থেকে, সে একদম ফ্যাক্টরিতে কাজ করছে। তারপর ধরেছে, ভোরবেলা তুলে নিয়ে গেছে, রাত্রিবেলা পুলিশ এসেছিল। এবার দেবাশিসের মুখের কথা বলি, দেবাশিসকে তুলে নিয়ে গেছে প্রথমে থানায়, ফোন তো কেড়ে নিয়েছে। তারপর দেবাশিসের থেকে ডকুমেন্টস চেয়েছে। দেবাশিস ডকুমেন্টস কি কি দিয়েছে সেগুলো বলছি: ভোটার কার্ড, আধার কার্ড, প্যান কার্ড, ড্রাইভিং লাইসেন্স। বাড়ি থেকে দলিল চেয়ে পাঠিয়েছে, দলিল পাঠিয়েছে, ছবি, এবং পাসপোর্ট। পাসপোর্ট কিন্তু বানানো সহজ নয়, পাসপোর্ট সবার কাছে থাকে না। পাসপোর্ট থাকা সত্ত্বেও দেবাশিসকে এটা করেছে। 3 দিন ডিটেনশন ক্যাম্পে আটকে রেখেছে, পাহাড়ের মধ্যে, পাহাড় ঘেরা একটা ডিটেনশন ক্যাম্প, যেখানে 500 জনের বেশি জন আটকে রেখেছে। এবং দেবাশিস বলছে, দাদা ওখানে হিন্দু মুসলিম সবাই ছিল, মুখের ভাষা দেখে তুলেছে, ধর্ম দেখে তোলেনি। থাকতে দিয়েছে মেঝেতে, মাটিতে। জ্বর চলে এসছে অধিকাংশ জনের, কারণ পাহাড়ের ওই এলাকায় ঠান্ডা। এবং খেতে দিয়েছে চিড়ে গুড় আর ডাল ভাত, শুধু ডাল ভাত, বলছে ডালে তো হলুদ গোড়া। এবং বলছে, দাদা আর কয়েকদিন থাকলে মরে যেতাম। তো এটা শুনে বুঝতে পারছেন যে পাসপোর্ট থাকার পরও তাকে আটকেছে। এবার আসি আরেকটা জিনিসে, দেবাশিসের কয়েকটা বাড়ি পরে একজনের বাড়ি দীপক বিশ্বাস। দীপক বিশ্বাসের বাড়িতে যখন যাই, দীপকের বাবা স্পষ্ট করে বলে, আমরা বিজেপি আরএসএস করি। কিন্তু বিজেপি আরএসএস করার পরও দীপক বিশ্বাস কিন্তু ডিটেনশন ক্যাম্পে 5 দিন ছিল। দীপকের কাছে সব ছিল, একদম পুলিশ ভেরিফিকেশন, আধার, ভোটার, প্যান, যাবতীয়। তারপরও তাকে ডিটেনশন ক্যাম্পে আটকে রেখেছে 5 দিন। এবং সব থেকে ট্র্যাজেডি দেখুন, ট্র্যাজিক জিনিস, যে ভোটার কার্ড দেখিয়ে সে বিজেপিকে ভোট দিয়েছে, সেই ভোটার কার্ড দেখানোর পরও তাকে বলেছে বাংলাদেশি। আর তুমি ভাবছো তুমি বেঁচে যাবে? আপনার কাছে কি এমন আছে যেটা আপনি দেখে প্রমাণ করবেন যে আপনি ভারতীয়? ভোটার কার্ড ওদের কাছে ছিল, যাদেরকে আটকেছে। আমির শেখ, দীপক, দেবাশিস সবার কাছে ছিল। প্যান কার্ড ওদের কাছে ছিল, আধার ওদের কাছে ছিল, ড্রাইভিং লাইসেন্স সব ছিল। কালকে যদি তোমাকে বলে, তুমি কি করে প্রমাণ করবে যে তুমি ভারতীয়? জোট বা ভোট, স্পষ্ট কথা। ভোট চাইতে আসিনি, সাবধান করতে এসেছি। শুনলে ভয় লাগলো, শুনতে ভয় লাগলো, কিন্তু শুনতে হবে। কালকে আমাকে ধরতে পারে, কালকে তোমাকে ধরতে পারে, তোমার বাড়ির লোককে ধরতে পারে, তোমার ভাইকে ধরতে পারে, তোমার মাকে ধরতে পারে। আসলে ওরা কিন্তু ধর্ম দেখে ধরছে না, ওরা মুখের ভাষা দেখে ধরছে। এবং একটা কথা ভালো করে শুনুন, বাইরে থেকে যাদেরকে ধরছে তাদের কি বলছে? এরা নাকি বাংলাদেশি, এরা নাকি ভারতীয় নয়, এরা নাকি রোহিঙ্গা। তো যদি তাই হয়, ধরে নিলাম তর্কের খাতিরে কয়েকটাকে ধরেছে, আইন আছে, আইনে বিচার হবে। ফরেনার্স ট্রাইব্যুনাল, পাসপোর্ট একটা বিচার হয়, সেখানে ধরা হবে, বিচার হবে। যদি প্রমাণিত হয় যে মানে বাইরের রাজ্যে, তাকে বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হবে। কিন্তু সেইটা করছে না, সেটা করছে না। কি করছে? ধরছে, নিয়ে গিয়ে কাছের বাস স্ট্যান্ড অথবা রেল স্টেশনে ছেড়ে দিচ্ছে। তারা কি করছে? চলে যাও। তারা কিন্তু বাংলাদেশে যাওয়ার জন্য ধরছে না, তারা তাদেরকে বাংলায়, পশ্চিম বাংলায় পাঠিয়ে দিচ্ছে। আসলে তারা যেটা করছে সেটা হলো নিজের রাজ্য থেকে বাঙালি তাড়াচ্ছে। ওরা নিজের রাজ্য থেকে বাঙালি তাড়াচ্ছে এবং আমাদের দেখিয়ে দিচ্ছে যে নিজের রাজ্য কি করে নিজের জাতির হাতে রাখতে হয়। এবার এতক্ষণ তো বললাম সমস্যার কথা, এবার কিছু সমাধানের কথা বলবো। সমাধান কি? আমাদের ঘরের ছেলেদের বাইরে কাজে যেতে হচ্ছে, এটা বাস্তব কথা, এটা সত্য কথা। পশ্চিমবাংলা থেকে 22 লাখ বা 30 লাখ আমাদের ঘরের ছেলেরা বাইরের রাজ্যে যায়, এটা সত্য কথা।
কিন্তু এটাও সত্য, বাইরের রাজ্য থেকে এই রাজ্যে কাজে আসে। বিধানসভায় দাঁড়িয়ে পশ্চিম বাংলার শ্রমমন্ত্রী বলেছে মলয় ঘটক, বাইরের রাজ্যের 1,20,00,000 বা 22 লক্ষ বাইরের রাজ্যের লোক এখানে এসে কাজ করছে। 1,20,00,000 বা 22 লক্ষ। এবং বিহার দিবস বর্তমানে বাংলায় পালন করছে, মানে এত সংখ্যা বেড়ে গেছে ওদের। সেখানে বিজেপির এমপি, বিজেপি নেত্রী অগ্নিমিত্রা পাল, তার পাশে বসে বিহারের এক এমপি বলছে পশ্চিমবাংলার মানুষকে ধন্যবাদ জানাচ্ছে, কি না 2 কোটি বিহারের লোককে আমরা খাওয়াচ্ছি। ভাবতে পারছো, 2 কোটি বাইরের লোক খাওয়াচ্ছে, ওরা নিজেরাই সার্টিফিকেট দিচ্ছে। এই 2 কোটি, একজন বলছে 1,20,00,000, একজন বলছে 2 কোটি, মানে মাঝের 80 লোকের কিন্তু ভোটার কার্ড হয়ে গেছে, তারা অলরেডি গেড়ে বসেছে এখানে। এবার আমরা এতজন যে বাইরে থেকে আসছে, আমরা কোনোদিন কাউকে কিন্তু সেই ব্যবহার করিনি যেটা আমাদের সাথে হচ্ছে। আমাদের যা ভাইদের মেরে তাড়ানো হচ্ছে, আমরা কিন্তু করছি না। আমাদের ভাইদের যারা ফেরি করতে গেছে, গরিব মানুষ, তাদের মালপত্র কেড়ে নিচ্ছে, তাদের পিটিয়ে তাড়িয়ে দেওয়া হচ্ছে, আমরা কিন্তু সেটা করি না, করছি না। আমাদের স্পষ্ট দাবি, এই সমস্যার সমাধান চাই, এবং সমাধানের নাম ভূমিপুত্র সংরক্ষণ। স্পষ্ট কথা, মাথায় ঢুকিয়ে নাও, অনেকে প্রথম শুনতে পারো কথাটা ভূমিপুত্র সংরক্ষণ। এই ভূমিপুত্র সংরক্ষণ কি? সোজা ভাষায়, ভূমি যার কাজ তার, বাংলার মাটিতে বাঙালি কাজ করে। কারোর কোনো অসুবিধা আছে? যার অসুবিধা আছে সে বাঙালি না, যার অসুবিধা আছে সে বাংলা বিরোধী। স্পষ্ট কথা, ভূমি যার কাজ তার। এই নিয়ম শুনলে অনেকে মনে হবে আমরা তো ভারতে থাকি, সব এক। হ্যাঁ, একদম, আমরা ভারতে থাকি, কিন্তু ভারতের প্রতিটা রাজ্যে ভূমিপুত্র সংরক্ষণ মোটামুটি হয়ে গেছে। তাই আমরা ভারতের একই নিয়ম চাই, বাংলাতেও ভূমিপুত্র সংরক্ষণ চাই। এক দেশ এক আইন। এই পশ্চিমবাংলা তো ভারতের বাইরে না, ভূমিপুত্র সংরক্ষণ চাই আমাদের। ভূমিপুত্র সংরক্ষণের মাধ্যমে এই রাজ্যের যে কলকারখানা হয়েছে সেখানে বাঙালি কাজ করে, আমাদের ঘরের ছেলেরা কাজ করে। এবার একটা কথা বলি, ভোট আসলে দেখবে শুরু হয়ে যাবে একটা জিনিস, শাসক দল বলবে অনেক শিল্প হয়েছে, অনেক কাজ হয়েছে, বিরোধী দল বলবে কোনো কাজ হয়নি। বাংলা পক্ষ একটা কথা বলে, দুজনই কিন্তু ঠিক বলছে, দুজনই ঠিক বলছে। কারণ এই কলকারখানায় তো বাঙালি কাজ পাচ্ছে না, বাংলায় কাজ আছে, বাঙালির কাজ নেই। যেহেতু বাঙালির কাজ নেই, তাই বাঙালি ভাবছে বাংলায় কাজ নেই। আপনাদের কাছে ডানকুনি এবং এই দিল্লি রোড করে দুদিকে যান, কারখানার পর কারখানা। দিল্লি রোড ঢোকার আগে থেকে কারখানা শুরু হয়ে গেছে। এই কারখানায় কারা কাজ পায়? বাইরে থেকে এসে কাজ করছে। এই কারখানায় যে বিদ্যুৎ পুড়ছে, সে বিদ্যুতের পোড়ার যে দূষণ হচ্ছে, যে ছাই খাচ্ছি, আমরা খাচ্ছি। কারখানা থেকে যে নোংরা জল বেরোচ্ছে, সেটা আমার জমির উপরে যাচ্ছে, তোমার জমির উপরে যাচ্ছে। সে কারখানায় যে শব্দ হচ্ছে, সেটা তুমি শুনছো। সে কারখানায় যে রেডিয়েশন হচ্ছে, সেটা তুমি খাচ্ছ। আর কাজ করবে বাইরের জন, টাকা নিয়ে যাবে বাইরের জন, হতে পারে না, অনেক হয়ে গেছে। বাংলা পক্ষ আছে এখন, এই দিন, এই কাজ বেশি দিন হবে না। স্পষ্ট কথা, ভূমিপুত্র সংরক্ষণ চাই। এই ভূমিপুত্র সংরক্ষণ হলো একমাত্র উপায় যেটাতে আমাদের ভাইদের বাইরে থেকে মার খাওয়া আটকাতে পারবে। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বলছে, বা তৃণমূল দল বিভিন্ন নেতা নেত্রীরা বলছে, বাইরে যারা কাজ করে তারা ফিরে আসছে, ফিরে আসুক। খুব ভালো, ফিরে আসবে। এসে কি করবে? তারাও পেট চালাতে গেছে, টাকা আয় করতে গেছে। ফিরে তারা কি করবে? তাদেরকে তো কাজ চাই, সেই কাজের ব্যবস্থা কি করে হবে? বাংলা পক্ষ বলছে সেই কাজের ব্যবস্থা করতে হবে, এবং সেটা হবে ভূমিপুত্র সংরক্ষণের মাধ্যমে। একমাত্র ভূমিপুত্র সংরক্ষণ। ভূমিপুত্র সংরক্ষণ ছাড়া বাঙালি জাতি ধ্বংস হয়ে যাবে। কারণ আমার মাটিতে যদি আমি কাজ না পাই, তাহলে আমি খাবো কি? কতদিন? স্পষ্ট কথা, একটা কথা নিজের পকেটে হাত দিয়ে বলো, দিন দিন টাকা বাড়ছে না টাকা কমছে? হয়তো মনে হবে ঠিক আছে, আগের বছর এত হাজার হয়েছিল, এই বছর এত হাজার হয়েছে। ভাই, জিনিসপত্রের দাম তো বেড়েছে, ব্যাংকে কত জমেছে, হিসাব করো। একটু শহরের দিকে যাও, দামি গাড়ি, গাড়ি সবার সব,
যে বড় চোখ বন্ধ করে দামি গাড়ি দেখো, বিএমডব্লিউ, মার্সিডিজ, নাম্বারটা টোকো, আরটিওর অ্যাপে ফেলো, দেখো কোন কত কথা বাঙালি কিনতে কেনার ক্ষমতা রাখে। দুঃখের বিষয়, একটা বাঙালি নতুন সাইকেল কেনার আগে 10 বার ভাবে। আর এরা বিশাল বিল্ডিং, বাড়ি ফাড়ি করে বসে আছে কলকাতায়। কলকাতাটা তো দখল হয়ে গেছে। আমাদের একটা কথা, একটাই দাবি, আমরা অত যুক্তি তর্কে যেতে চাই না। আমাদের আমাদের স্পষ্ট লক্ষ্য, আমরা বাঙালির পকেটের টাকা দেখতে চাই, বাঙালির পকেটে টাকা বুঝে দিতে চাই। এর একটাই উপায়, ভূমিপুত্র সংরক্ষণ এবং এর সাথে কলকাতার ফুটপাত থেকে শহর অঞ্চলের প্রতিটা ফুটপাত, প্রতিটা দোকান, প্রতিটা জায়গা সেখানে বাঙালির দখলে থাকতে হবে। যারা কলকাতায় গেছো তারা জানো বড় বাজার কি জিনিস। প্রতিটা মাল কম বেশি বড় বাজার হয়ে আসে। বড় বাজারে বাঙালিকে বাংলাদেশি বলে, কেন? সে বাংলায় কথা বলছে এবং সেটা হয় হিন্দু মুসলিম নির্বিশেষে। এই ঘটনা বাঙালি এই খেলা ধরতে পারতো না, প্রথমে ধরতে পারেনি। হিন্দু বাঙালি ভাবতো আমি তো বেঁচে যাবো, আমি আর কিছু হবে না। মুসলিম বাঙালি বুঝতেই পারতো না যে আমাকে কেন মারছে বা আমাকে কেন এইসব হচ্ছে, সে ভাবতো আমার ধর্মের জন্য। এবছর যেটা হয়েছে সেটা চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়েছে। কি? দেবাশিস দাস, আমির শেখ, এদেরকে যখন তুলেছে তাদের সবার একটা অভিজ্ঞতা, আমার পাশে আমারই ধর্মের লোকটা কিন্তু অন্য রাজ্যে, বিহার বা উত্তরপ্রদেশে, তাকে কিন্তু তোলেন, তাকে কিন্তু তোলেন। শুনেছেন? একটা বলুন তো ডিটেনশন ক্যাম্পে বাঙালি বাদে আর কেউ গেছে? একটা নাম দেখাতে পারবে? আসামে কি হয়েছে বলি। আসামে 12 লক্ষ হিন্দু বাঙালি 5 লক্ষ মুসলমান বাঙালিকে ডিভোটার করেছে। 12 মাসে কত? 17। আমরা বললাম কত? 18 আর 19, মানে মাঝে 1 থেকে 2 লক্ষ কি হয়েছে জানেন? সেটা কিন্তু বিহার এবং অন্যান্যরা ছিল। একদম সোজা ফোন গেছে, এদের কিছু করা যাবে না, এদের নাম কিন্তু বাদ যায়নি। স্পষ্টভাবে নিজের অবস্থান বোঝো, নিজের অবস্থান নিজের মাটিতে বোঝো। আজকে তুমি যদি তৃণমূল হও 48, বিজেপি হলে 39, ঠিক আছে, হিন্দু হলে 70, মুসলিম হলে 27, বাঙালি হলে 86, এর উপর কোনো মেজরিটি হয় না। মেজরিটি হয়ে বাঁচো, মেজরিটি হয়ে বাঁচো। এবং একটা কথা মাথায় রাখবে, এই উড়িষ্যায় আগের বছর যখন মারা হয়েছিল আমাদের ভাইদের ধর্ম নির্বিশেষে, তখন কিন্তু একমাত্র 1 বছর আগে থেকে যে সংগঠন মাঠে ছিল সেটা হলো বাংলা পক্ষ। বাংলা পক্ষ উৎকল ভবন, মানে উড়িষ্যার যে প্রশাসনিক ভবন আছে কলকাতায়, সেটা ঘেরাও করেছিল, একদম গেট জ্যাম করে দিয়েছিল। স্পষ্ট দাবি, আমাদের ভাইদের উপর অত্যাচার বন্ধ না হলে এই গেট খুলবে না। সাথে সাথে উড়িষ্যায় ফোন গেছিল এবং হয়েছিল। মাথায় রাখবে, চাপের নাম বাপ, আর বাপ মানে বাংলা পক্ষ। বাপ মানে বাংলা পক্ষ। একটাই বার্তা, ঐক্যবদ্ধ হওয়া, বাস্তব বোঝো, নিজের ভালো নিজে বোঝো, মেজরিটি হয়ে বাঁচো। বাঙালির উপর কোনো মেজরিটি নেই। এবং মুখের ভাষা এবং বুকের রক্ত নিয়ে বাঁচো। স্পষ্ট কথা। জয় বাংলা।